দীর্ঘ 5 মাস পরে মাহমুদ বাড়ি আসে। বাড়ি আসার প্রচণ্ড ইচ্ছা থাকতেও সে একবারও বাড়িমুখো হয় না। সাধারণ সম্পর্ককে সে অন্য নাম দিতে রাজি না। তাছাড়া এটা কখনো সম্ভব না। এতদিন পরে হঠাৎ করে মনটা বাড়ির জন্য আনচান করে ওঠে। এদিকে পড়ালেখাও প্রায় শেষ, তাই তো কাউকে কিছু না জানিয়ে রাতের বাসে করে সকালে এসে বাড়িতে পৌঁছায়। মহিবুল্লাহ খান ছেলেকে পেয়ে খুব খুশি হয়ে যায়। শুধু মহিবুল্লাহ কেন, বাড়ির প্রত্যেকেই খুশি হয়। বাড়ির বড় সন্তান শাহাবুদ্দিন খান হলেও ওনার ছেলে আরফান জন্ম নেওয়ার আগেই মহিবুল্লাহ ছেলে মাহমুদ জন্মগ্রহণ করেছে। সুতরাং প্রথম বাচ্চা হিসেবে মাহমুদ সবারই প্রিয়। তাছাড়া প্রিয় না হওয়ার কোনো কারণও অবশ্য নেই। মাহমুদ খুব শান্ত ও নিবিড় প্রকৃতির মানুষ। কিছু মানুষ আছে না দেখলে প্রচণ্ড ভালো লাগে, মাহমুদ তেমন মানুষ। এতদিন পরে নিজের ছেলেকে পেয়ে তানিয়া আক্তার আনন্দে আত্মহারা হয়ে যায়। সেই যে আসার পরে ছেলেকে আঁকড়ে ধরেছেন, এখনো এইভাবেই আছেন। খুশিতে চোখে পানি চলে আসার উপক্রম। তানিয়ার এমন আহ্লাদীপনায় ওনার শাশুড়ি জয়তুন বেগম বিরক্ত হন। কই, উনি তো মাহমুদকে ভালোবাসেন, এমন তো করেন না। বিরক্তি গলায় রাড়া করে বলল, তুমি তো এমনভাবে জবটাই ধরে রেখেছো, মনে হচ্ছে ছেলে বিদেশ থেকে আসছে। যাও নাস্তা বানাও, ছেলেটা সারা রাত জার্নি করে আসে। তানিয়া আক্তার মাহমুদের দিকে তাকায়। উনি মাহমুদকে জন্ম দিয়েছেন, অথচ ছেলেটা লম্বায় ওনাকেও ছাড়িয়ে আছে। মায়া ভরা হাতে মাহমুদের গালে হাত দিয়ে বলল, আপনি এসব বুঝবেন না আম্মা। ছোট ছেলের বউয়ের কথাটা জয়তুন বেগমের ঠিক পছন্দ হলো না। উনি ভ্রু কুঁচকে বলল, না না, আমি বুঝবো কেন? আমি কি আর সন্তান জন্ম দিয়েছি? সন্তান তো শুধুমাত্র তোমরাই জন্ম দিয়েছ, যত সব ঢং। শাশুড়ি কথা তানিয়া কিছুই মনে করে না। সে তার শাশুড়ি কটু কথায় অভ্যস্ত। মাহমুদ দাদির দিকে তাকিয়ে বলল, দাদি, তুমি আমাকে মিস করোনি? মাহমুদের কথা শুনে জয়তুন বেগমের মুখে হাসি ফুটে ওঠে। নরম স্বরে বলল, অনেক মিস করছি ভাই। মাহমুদ হেসে বলল, আমিও তোমাকে খুব মিস করেছি। তানিয়া আক্তার ছেলেকে কি দিয়ে নাস্তা করাবে সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মাহমুদ ফ্রেশ হতে রুমে চলে যায়। অনেক দিনের ময়লা রুমে এসে তার এক অজানা শান্তি লাগে। মনের কুড়িতে প্রশান্তিময় বাতাস ছুঁয়ে যায়। নিজ হাতে ঝেড়ে ঝুড়ে রুমটা ঠিক করে গোসল করে রুম থেকে বের হয়। সোফায় বসে টেবিলের দিকে নজর যায়। মারিয়া চুপচাপ নিজের খাবার খাচ্ছে। সে এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া, এই নামটা সাধারণ হলেও এই নামের মানুষটার আচরণ অসাধারণ। মানুষটা ছোট হলেও নিজেকে নারী হিসেবে প্রকাশ করতে খুব ব্যস্ত। তখনই মারিয়ার চোখের দৃষ্টি সোফার দিকে পড়াতে সে স্তব্ধ হয়ে যায়। চোখের গোলক বড় হয়ে তাকিয়ে থাকে। মাহমুদের চোখের গরম দৃষ্টি দেখে মারিয়া মাথা নিচু করে নেয়। তারপর চোরের মতো আবার তাকায়। মারিয়ার তাকানোর ভঙ্গি দেখে মাহমুদ মুচকি হাসে। ভবিষ্যতে কি হবে ভেবে হাসির রেখা মুছে যায়। মারিয়া আর খেতে পারে না। খুশিতে নাচতে ইচ্ছে করলেও কি আর খাবার পেটে যায়। সে উঠে বিড়ালের মতো পা ফেলে রুমের দিক দিয়ে ছুটে যায় আর মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, এটা যেন সত্যি হয়। মাহমুদ যেন সত্যি বাসায় আসে। এমন স্বপ্ন সে দেখতে চায় না। মারিয়া রুমে এসে আয়নায় নিজেকে দেখে। চেহারাটা দেখতে খুব মলিন, অরুক্ষ লাগছে। এতদিন ছন্ন ছাড়া চলাফেরার কারণে চেহারার অবস্থা খুবই করুণ। তার নিজের উপর খুব রাগ হলো। আর একটু সুন্দর হয়ে থাকলে তো এই ফকিন্নির মতো চেহারা নিয়ে মাহমুদের সামনে পড়তে হতো না। যে আলমারি খুলে নতুন জামা বের করে বাথরুমে যায়। আজকে খুব পরিপাটি হয়ে থাকা চাই। সারাদিন কেঁদে তিতিরে ফর্সা গাল লাল টকটকে হয়ে আছে। চোখের অবস্থা আরও করুণ, অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। কিন্তু সকাল হয়ে গিয়েছে, সে এবার তো রুম থেকে বেরোতে হবে। ইতিমধ্যেই তানিয়া আক্তার কয়েকবার ডেকে গিয়েছেন। তিতির বাথরুমে গিয়ে মুখে বেশি করে পানির ঝাপটা দেয়।
আয়নায় নিজের দিকে তাকিয়ে চোখের পর্দায় ভেসে ওঠে রাতের মুহূর্তটুকু। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, হঠাৎ হয়ে যাওয়া কাজটা দুজনেই বিব্রত হয়। আরফান তিতির দিকে তাকিয়ে কিছু বলবে তার আগে তিতির এক অভাবনীয় কাজ করে ফেলে। রাগে দুঃখে ঠাস করে আরফানকে এক থাপ্পড় দিয়ে সরিয়ে দেয়। ভালোবাসার কথা না বলে এমন করে ছুঁয়ে দেওয়ার সাহস হলো কি করে? অথচ ভুলে গেল আরফান স্পর্শ সে নিজেও সাড়া দিয়েছিল। তাই তো আরফান গভীরভাবে ছুঁয়েছে। তিতিরের এমন কাজে আরফান হতভম্ব হয়ে গেছে। হাত দিয়ে গাল ছুঁয়ে ফ্যাল ফ্যাল করে তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতির হিসিস করে বলল, আপনি খুব খারাপ। আরফান দাঁতে দাঁত চেপে বলল, তুই খারাপ না। তিতিরের বিবেক প্রশ্নের উত্তর জানি, কিন্তু মানতে নারাজ। সে কাঁধে ফুফিয়ে ওঠে, কান্নার তোরে কেঁপে ওঠে, মাথা নাড়া বলল, অসভ্য লোক। আরফান হতবাক, কি বলবে মাথায় আসছে না। সে অসহায় গলায় বলল, তুই তো ধাপতে ধরলি তিতির। তিতির চোখ পাকিয়ে তাকায়। আপনি সুযোগ নিয়েছেন, আমাকে একা ছাদে রেখে খুব খারাপ কাজ করে ফেলেছেন। আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। যদি কোনো রকম চেষ্টা করেন তো আমি বড় আব্বুকে বলে দেব। কান্নারত অবস্থায় তিতির নিচে চলে যায়। ছাদের পরিবেশ ততক্ষণে থমথমে রূপ ধারণ করছে। ঠান্ডায় ঝিরিঝিরি বাতাসে স্তব্ধ আরফানকে বিবেকের চরম দংশনে রেখে তিতির পালিয়ে যায়, রেখে যায় আরফানকে। ফজরে আজানের পর আরফান ব্যাগ হাতে রুম থেকে বেরিয়ে যায়। মায়ের কাছে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এত সকালে কেন যাচ্ছে এই নিয়ে হাজারো প্রশ্ন করে সালমা বেগম। আরফান জানায় তার জরুরি কাজ পড়ে গিয়েছে, না গেলে হবে না, তাই এত সকালেই যাওয়া। সালমা বেগম আর এত ঘাটলেন না। আরফান উড়নচণ্ডীর স্বভাবের, তাই তার কাজের কোনো সন্দেহের লেশমাত্র রইল না। সারা রাস্তা আরফানের মুখ থতমত হয়েছিল। কখনো যেন চোখ জলজল করতে করতে লাল টকটকে হয়ে গিয়েছে। সে কি আসলেই সুযোগ নিয়েছে? আর তিতির যে তাকে আঁকড়ে ধরে আরো কাছে টানলো সেটা। তিতির রুম থেকে বেরিয়ে কাউকে বসে থাকতে দেখে ভাবলো এটা আরফান। মাথা নিচ করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তখন সামনে বসা পুরুষ তাকে ডাকে। চিরপরিচিত ভাইয়ের কণ্ঠ শুনে তিতির চমকে যায়। মাথা তুলে ভাইয়ের দিকে তাকিয়ে খুশিতে হাসে। মাহমুদ হাত ধরে আদরের বোনকে পাশে বসায়। বোনের চেহারা দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি খবর তিথির পাখির? ভালো। তুমি এতদিন আসোনি কেন ভাইয়া? তিতিরের লাল চোখজোড়া মাহমুদের নজর এড়ায় না। সে সন্ধানী চোখে তাকিয়ে বলল, এখন আসলাম। তিতির হাসে। মাহমুদ বলে, কেঁদেছিস কেন? কাঁদিনি। মাহমুদ হাত ধরে বলল, প্রেমে পড়েছিস? তিতির চমকে যায়, কথা বলার ভাষা হারায়। তানিয়া আক্তার নাস্তার প্লেট নিয়ে দুই ভাই বোনের দিকে এগিয়ে আসে। উনি আসাতে তিতির ছাড়া পায় আসন্ন বিপদ থেকে, যেন স্বয়ং আল্লাহ তাকে বাঁচিয়ে দিল। উনি এসে মাহমুদকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। তিতির আস্তে করে কেটে পড়ে। বড় মার কাছে জানতে পারে সে আরফান ভোরে ঢাকায় চলে গিয়েছে। মাহমুদ এসেছে অথচ আরফান চলে গেল। দুই ভাইয়ের দেখা হলো না, তাই ওনার খারাপ লাগছে। আরফান চলে গিয়েছে এই কথাটা জানার পর থেকে তিতির মন খারাপের ওজন যেন আরও বেড়ে যায়। দোষ তো আরফানের একার ছিল না, দোষ তিতিরেরও ছিল। কিন্তু সে কিনা সবটা দোষ আরফানকে দিয়ে এত পরিমাণ দোষী বানিয়ে দিল যে ছেলেটা বাড়ি থেকেই চলে গেল। তিতিরের দম বন্ধ হয়ে আসে, কান্নায় গলার দলা পাকিয়ে উঠে। কান্না লুকাতে সবার অগোচরে সে রুমে চলে আসে। তারপর বাঁধ ভাঙে কান্নার। ছুটে চলে অবিরাম গতিতে। রাত 12টা। গ্রামের পরিবেশ। এইটুকু রাতেই চারিদিকে নিঝুম নিস্তব্ধ হয়ে গেছে। মাহমুদ বিছানায় আধশোয়া হয়ে মোবাইল দেখছে। তার চোখের দৃষ্টি বরাবর দরজার দিকে চলে যাচ্ছে। সে জানে মেয়েটা আসবে। কেন এমন ধারণা হচ্ছে সেটা জানা নেই, কিন্তু সেই ধারণার উপর ভিত্তি করে সে দরজা লাগায়নি, হালকা করে ভিজিয়ে রেখেছে।
চোখের দৃষ্টি মোবাইলের উপর নিস্তব্ধ হলেও মনের চোখে বারংবার দরজার দিকে তাকাচ্ছে। তখনই দরজা খুলে গেল। হলুদ রাঙা থ্রি পিস পরে মারিয়া রুমে প্রবেশ করে। মাহমুদের দিকে এক পলক তাকিয়ে দরজা আটকে দেয়। মারিয়ার সাহস দেখে মাহমুদ অবাক হয়। এতদিনে দরজা লাগানোর সাহসও সঞ্চয় করে ফেলেছে। বাহ, উন্নতি হয়েছে তো। দরজা লাগিয়ে মারিয়া এক পাও করে এগিয়ে আসে না। দরজার সামনে থেকেই মাহমুদের দিকে তাকিয়ে আছে। মাহমুদের হাতে মোবাইল বিছানায় রেখে মারিয়াকে বিব্রত করতে কিনা এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে থাকে, কিন্তু মারিয়া বিব্রত হয় না, বরং দু কদম এগিয়ে আসে। মাহমুদ বলল, কি সমস্যা? মারিয়া আজকে এক বুক সাহস নিয়ে এসেছে। সে বলল, সেটা তো আপনি বলবেন। কি বলবো? আপনার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। যদি সমস্যা নাই থাকে তাহলে সবাইকে ভালো মতো জিজ্ঞেস করলে, অথচ সারাদিন একটাবারও আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। মাহমুদ মনে মনে হাসে। তোকে দেখে মনে হয় তুই খুবই ভালো আছিস, এটা আর জিজ্ঞেস করবো কি? মারিয়া ব্যথিত হয়, কেমন গলায় বলল, আমাকে দেখে আপনার ভালো আছি মনে হলো? হ্যাঁ। মারিয়া কিছুক্ষণ মাহমুদের দিকে তাকিয়ে বলল, অথচ আমি একটুও ভালো নেই। কেন? মারিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। মাহমুদ বিছানা থেকে নেমে আসে। মারিয়ার কাছাকাছি দাঁড়াতেই মারিয়া বলল, আপনি সব বুঝে না বুঝার ভান করেন কেন? কারণ এই বেশি বোঝাটা ভালো, কোনো কিছু বয়ে আনবে না তাই। ভালো কিছুও তো হতে পারে। পারে না। মারিয়ার চোখের কোণে পানি টলমল করে ওঠে, বুকে ব্যথা হয়। ফিস ফিস করে বলল, মাহমুদ ভাই। মারিয়ার কথা শেষ করার আগে তাকে থামিয়ে মাহমুদ বলল, এত রাতে আমার রুমে এসেছিস কেন? কেউ দেখলে তখন কেলেঙ্কারি হয়ে যাবে। মারিয়া হঠাৎ এক আপত্তিকর কাজ করে বসে। হাঁটু মুড়ে মাহমুদের পা আঁকড়ে ধরে বলল, আপনি আমাকে এত অবহেলা করবেন না প্লিজ। আমার মনে হয় আমি মরে যাব। মারিয়ার কাছে মাহমুদ বিব্রত হয়। হাত দিয়ে মারিয়াকে উঠাতে চায়। মারিয়া কান্না ভেজা গলায় বলল, এত ভালোবাসা আপনার চোখে পড়ছে না। কথা দিচ্ছি আমার মতো করে দুনিয়ায় আর কেউ আপনাকে ভালোবাসবে না। মাহমুদের বুকটা কেমন খা খা করে ওঠে। মারিয়ার কান্না তার একদম ভালো লাগে না। সে মারিয়াকে টেনে তুলে এই প্রথমবারের জন্য মারিয়ার চোখের পানি পরম যত্নে মুছে দেয়। আস্তে করে বলে, আবার কান্নাকাটি কেন? মারিয়া কোনো কথা বলে না। মাহমুদ খুব কাছ থেকে মারিয়াকে দেখে উপলব্ধি করে সে হারিয়ে গেছে। কবে হারিয়েছে সেটা না জানা থাকলেও এতটুকু বুঝতে পেরেছে অনেক আগে গোপন কুঠরিতে এই নারী জায়গা করে নিয়েছে। সে আস্তে করে বলল, এখন রুমে যা। মারিয়া আর বেহা হওয়ার সাহস করে না, চুপচাপ রুমে চলে যায়। সকালে নাস্তার টেবিলে সবাই উপস্থিত। শাহাবুদ্দিন খান মাহমুদকে ছোটবেলা থেকেই খুব আদর করে। নিজের কাঁধে করে কত হেঁটেছেন তার কোনো হিসাব নেই। মাহমুদ কখনো ভাইয়ের ছেলে মনে করেনি। মাহমুদও তার বড় আব্বুর সাথে সব কথা শুনে। দুজনের সম্পর্ক খুবই স্বাভাবিক। শাহাবুদ্দিন খান বলল, পড়ালেখা তো শেষ করে নিচ্ছিস, এবার আমাদের একটু খুশি টুশি এনে দে। মাহমুদ শাহাবুদ্দিন খানের দিকে তাকিয়ে কথাটা বোঝার চেষ্টা করে। সবার মুখে মিটি মিটি হাসি দেখে বড় আব্বুর কথাটা বোধগম্য হয়। কথাটা বুঝেও মাহমুদ হেসে ওঠে। ওর হাসি দেখে জয়তুন বেগম বলল, হাসালে হবে না, এবার বিয়ে করে আমাদেরও একটু হাসা। মাহমুদ পাত্তা না দিয়ে বলল, এত তাড়াতাড়ি বিয়ে করব কেন? তানিয়া আক্তার বলল, কেন, তোর বিয়ের বয়স হয়নি? না। শাহাবুদ্দিন খান মাহমুদের দিকে পূর্ণ দৃষ্টি তাকিয়ে বলল, তোর কোনো পছন্দ আছে? মাহমুদের চোখে তারায় মারিয়া।
কান্না ভেজা মুখটা ভেসে ওঠে, কিন্তু সে মাথা নেড়ে বলল, না, আমার কোনো পছন্দ নেই। তাহলে আমরা দেখব। দেখুন। শাহাবুদ্দিন খান বলল, গ্রামের আকবর আলীর নাতনিকে দেখলাম, বেশ ভালো লাগলো। আজকে বিকালেই মেয়েটাকে দেখতে যাব। মাহমুদ আস্তে করে বলল। আচ্ছা। এত সবের কথাগুলো সবাই হাসি মুখে শুনলেও মারিয়ার মুখে ভাব হাসি হাসি রইল না। সে আস্তে করে উঠে গেল, চুপচাপ দরজা আটকে দিল। এত হাসি খুশির মাঝেও মারিয়াকে কেউ লক্ষ্য করল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। শাহাবুদ্দিন খান, মহিবুল্লাহ আর জয়তন বেগম আকবর আলীর বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মাঝে মারিয়ার আম্মা সালমা বেগম হন্তদন্ত হয়ে ছুটে আসে, কান্নাজড়িত গলায় বলে, সেই সকাল থেকে মারিয়ার রুমের দরজা আটকে আছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলো, এখনও তো দরজা খুলছে না। এই পর্যন্ত 1000 বার ডাকা হয়ে গেছে। শাহাবুদ্দিন এতে ঘাবড়ায় না। ঘুমাচ্ছে হয়তো। মারিয়ার ঘুম খুব পাতলা, একবার ডাকলেই উঠে যায়। এবার সবাই চিন্তিত হয়। কোনো উপায় না দেখে কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকে মারিয়ার ঘুমন্ত অবস্থায় পায়। তাকে জাগানোর চেষ্টা করলেও সে জাগে না। অবস্থা খারাপ দেখে মারিয়াকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তার চিকিৎসা করে জানায় ঘুমের ওষুধের কারণে এমন হয়েছে। এত ছোট মানুষ, ঘুমের ওষুধ খাওয়ার কি দরকার তা কারোর বোধগম্য হলো না। গভীর রাতে মারিয়াকে বাসায় নিয়ে আসা হয়। শাহাবুদ্দিন খান চিন্তিত ভঙ্গিতে বসে আছে। এই এত কিছু ঘটে গেছে, অথচ মাহমুদ একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। কেমন গম্ভীর হয়ে আছে। তার বড় আব্বুর কাছে এগিয়ে আসে, বুকে সাহস নিয়ে পাশে বসে হাত ধরে বলল, বড় আব্বু, একটা কথা বলি। বল। তোমার রাজকন্যাটা আমাকে দিয়ে দাও, আমি তাকে রানীর মতো করে রাখবো। শাহাবুদ্দিন খানের চেহারায় রং বদলায়, গম্ভীর কণ্ঠে বলল, তোরা একে অপরকে ভালোবাসিস? মাহমুদ কথা বলে না, কিন্তু শাহাবুদ্দিন খান শিক্ষিত, বিচক্ষণ মানুষ। উনি যা বুঝার বুঝে নেয়। সেদিন রাতেই মাহমুদ আর মারিয়ার বিয়ের দিন ঠিক করা হয়। সবাই অবাক হলো, কোনো বিরোধিতা করেনি। তিনি খুশি হয়। তখনই হাতের মোবাইলে টুং করে মেসেজ আসে। মেসেজ খুলে তার ভ্রু কুঁচকে যায়। আরফান একটা মেয়ের গালে চুমু দিচ্ছে, আরেকটা ছবিতে জড়িয়ে রেখেছে। তিতির খুব রাগ হলো। রাগে হাতের মোবাইল হাত থেকে ফেলে ভেঙে ফেলল। হাত দিয়ে নিজের ঠোঁট পাগলের মতো ঘষে আরফানের সবটা স্পর্শ মুছতে চাইল।